বিধায়কদের সই জাল কাণ্ডে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ দিতে যাওয়া থেকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবানী ভবনে হাজিরা দেওয়া টানটান একটা উত্তেজনার পরিস্থিতি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দিলেন হাইকোর্টের নির্দেশে। দীপ্তাশ্র জয়। দেবস্মিতা, আমরা যখন 4 তারিখে রেজাল্ট বেরোলো তখন দেখলাম তৃণমূল কংগ্রেস মৃত, যার প্রতিনিধিত্ব করছেন প্রদীপ্ত। তারপরে আমরা দেখলাম যে সইজাল কাণ্ড এবং তারপরে হলো তৃণমূল কংগ্রেস ঋত। তারপরে আজকে দেখছি পুষ্পা, জাহাঙ্গীর, অভিষেক ব্যানার্জির সুযোগ্য শিষ্য চামচা, সে দেখলাম তৃণমূল কংগ্রেস ধৃত এবং তার সাথে একই সাথে তৃণমূলের রাজ্যসভার সাংসদদের পদত্যাগ দেওয়া অব্যাহত। আর এখন দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস রক্ষিত অভিষেক ব্যানার্জি, যিনি কিনা ভোটের আগে এন্টায়ার ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন এবং বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে 4 মে 12টার পরে কলকাতায় থাকবেন। তিনি নিজে আজকে কলকাতা আসতে ভয় পাচ্ছেন রক্ষা কবচ না পেলে। এর আগে কয়লা চুরি করেছেন, বালি চুরি করেছেন, চাকরি চুরি করেছেন, এখন সইটাও চুরি করেছেন। অর্থাৎ পুরোটাই চোর। মানে একটা দল তার শুরু হয়েছিল একটা প্রতীক দিয়ে, সেই প্রতীকটা চুরি। তারা তারপরে সরকারে এসে যাবতীয় রকমের চুরি করেছে, কম্বল থেকে শুরু করে কলেজের পরিবেশ সব কিছুই তারা চুরি করেছে। কলেজে কলেজে ওআইও রুম পাওয়া যাচ্ছে, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। কলেজের লাইব্রেরিতে বোতল পাওয়া যাচ্ছে বইয়ের বদলে। আর তারপরে শেষে কিনা আজকে তাকে রক্ষা কবচ নিয়ে আসতে হচ্ছে। এত বড় দাবাং নেতা, তিনি কেন রক্ষা কবচ ছাড়া ঘুরতে পারেন না? কেন তার এত প্রাইভেট সিকিউরিটি লাগে? এমনকি লোকে বলছে যে তারা ওকে ডিম ছুটতেও ভয় পাচ্ছে, যে ডিমগুলোও চুরি করে নেবে। তো এই যদি অবস্থা হয়, তাহলে এর আগে 4 তারিখের আগে এত হুঙ্কারগুলো কেন ছেড়েছিলেন? সেইগুলো একটু মনে করুন। সেদিন কি বলেছিলেন? ডিজে বাজবে। আজকে ডিজে কোথায় বাজছে? ডিজে ওনার কানে বাজছে। আজকে উনি কি সেগুলোর জন্য আজকে দেখুন কল্যাণ ব্যানার্জি, একজন ওনাদের দলের সিনিয়র নেতা, তিনি অবধি বলছেন যে কি ঔদ্ধত্য, এবং এখনও ঔদ্ধত্য যায়নি। এবং মানে দেখুন, মানে সব রকম তৃণমূল আমরা দেখতে পাচ্ছি, আহত, মৃত, ধৃত। বেশ আমি আবারও আলোচনায় আসবো। তবে আমি এখান থেকে প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, যেটা আমরা বারবার বলছি, আগে 3 বার নোটিশ দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, 3 বারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। তবে এর আগে যদি আমরা একটু দেখি, বিভিন্ন সময় বিভিন্ন তলবের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলতেন, আমাকে যতবার ডাকা হবে ততবার আমি যাব, ততবার তদন্তে সহযোগিতা করব। তো এই ক্ষেত্রে তিনি হাজিরা এড়িয়ে গেলেন কেন? দেখুন, তিনি এয়ারপোর্টে নামলেন, প্রথমে ভিআইপি দিয়ে উঠলেন, বাইপাসে গেলেন, বাইপাস থেকে মা ব্রিজ হয়ে সেখান থেকে তিনি শম্ভুনাথ পণ্ডিত রোডে গেলেন, শম্ভুনাথ পণ্ডিত থেকে হরিশ্চন্দ্র মুখার্জি রোডে গেলেন। সবাই ভাবলো ভবানী ভবনে ঢুকছে, না ভবানী ভবনে ঢুকলেন না ঢুকে তিনি চলে গেলেন হচ্ছে নিজের বাড়িতে। আবার বেরিয়ে এসে 49 মিনিট থেকে আমরা এই সিরিয়ালটা দেখলাম। কিন্তু আমরা হারিয়ে গেলাম। এরকমই একটা দিন দেখেছিলাম যেদিনকে তামান্না মারা গিয়েছিল। সেই তামান্না বোমা ছোড়ায় মারা গিয়েছিল। তানভীর মারা গেল শালবনির কাছে হাই রোডে। আজকে অভিষেক ব্যানার্জি কবে, কোথা থেকে, কোন রাস্তা দিয়ে যাচ্ছেন আলোচনা খুব জরুরি। কিন্তু তানভীর চলে গেল। যেমন পেট্রোল ডিজেলের গ্যাস দামের নিয়ে আমাদের ডিবেট হচ্ছে না, তানভীরও হচ্ছে না। এবার কোর্ট কি বলেছে? আমাকেও বলতে হয়, কোর্ট কি বলেছে বলে ছোট্ট মেয়েটি তাদের বছরে মারা গিয়েছিল, তৃণমূলের বিজয় উল্লাস থেকে যে বলা তামান্নার ওই ক্ষতি হয়েছিল। তামান্না একেবারে ছোট্ট মেয়েটা আমরা দেখেছিলাম, তার কি পরিণত হয়েছিল। এইটাই তো বলছি। তাহলে আজকে তানভীরের ক্ষেত্রে সেটা হবে না কেন? থ্যাংক ইউ। তাহলে তানভীরের তো সেম একই হলো। বিজেপির বিজয় মিছিল থেকে ছোড়া বোমার জন্য তার বাবা অ্যাক্সিডেন্ট করলেন এবং তারপরে ট্রাকের তলায় মেয়েটি মারা গেল। সেই আলোচনা আজকে হবে না। এটাই তো বলছি, এটা ঘটনা না, এইটাই তো সমস্যা। এইটাই বলছি, তোমার সময় বলিনি, তোমার সময় বলিনি। এবার দেখো যেটা বিধানসভায় এই যে ঘটনা, বিধানসভায় এই সইজাল কাণ্ড, সেটা ভূভারতে দেখা যায়নি। নজিরবিহীন একটা ঘটনা। পরিষদীয় দলের দলনেতা, সেখানে ডেপুটি লিডার, চিফ হুইপ করা হবে, সেখানেও জালিয়াতি। প্রদীপ্ত 100 বার চলবে। আমি বলছি কোর্ট কি বললো? কোর্ট বলল হু ইজ দ্য এফআইআর মেকার? প্রিন্সিপাল সেক্রেটারি। হাউ হি নোজ অ্যাবাউট ইট? হাউ ক্যান হি লস দ্য এফআইআর বলছে। এবং তার সঙ্গে সঙ্গে বলছে কোর্ট, ইউ ওয়ান্টেড ইজ প্রেজেন্ট, তুমি চাও ওকে থাকতে, আই এম ডাইরেক্টিং ইট। আমি বলে দিচ্ছি, ইউ ক্যানট ইন্টারোগেট হিম to get a document. You cannot interrogate him to get a document. You cannot compel an accused to give a statement against himself like this. He can say he doesn't know. একই সঙ্গে বলছে, I cannot tell to him
to be a witness against himself, that is unconstitutional. It violate Article 20. আমার বক্তব্য হচ্ছে যে সারাদিন ধরে আমরা যে চর্চাটা করছি সেখানে যেমন তানভীর নেই, সেটা হতেই পারে, স্বাভাবিক একটা পলিসির ব্যাপার থাকে, ঠিক তেমনই সারাদিন ধরে আমরা দেখছি একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে চর্চা হচ্ছে, কিন্তু কোর্ট কি বলেছিল, কোর্টের যিনি জাজ তিনি কি বলেছিলেন সেটাও কিন্তু আমরা কোথাও মিস করে যাচ্ছি। আমার একটাই প্রশ্ন, তাহলে কি অভিষেক ব্যানার্জি এবার সিআইডির কাছে গিয়ে বলবেন যে আমার সই করা আমার নামে যে চিঠিটা গেছিল আমি সেই চিঠির সম্বন্ধে কিছু জানি না? বলেছে সেটা নিশ্চয়ই দীপ্তাশ্র জানে, তাহলে তো তাকে যেটা সেটাই বলেছে বলতে হয়। দীপ্তাশ্র সেটা কোর্টের বিরুদ্ধে দীপ্তাশ্র বলছে, সেটা কোর্টের বিরুদ্ধে দীপ্তাশ্র বলছে। আমাদের বক্তব্য আমরা জানো তো তুমি ঋত দুঃখিত অনেক কিছু বলে, আমরা সত্যিই দুঃখিত তৃণমূলী, কারণ কি তোমরা যাকে যাকে সই বলেছিলে তাকে আজকে তোমরা বলছো তাদের পেপার নিয়ে দিল্লিতে তোমরা বৈঠক করছো, ফলে দুঃখিত বিজেপি তোমরা। একটু প্রতিজ্ঞা। হ্যাঁ না দেখুন, আমার প্রথম কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চিঠিটা দিলেন কার নির্দেশে? এই যে এখানে রেজলিউশন হলো একটা দলীয় বৈঠকে, তারপরে বিধানসভায় এটা পাঠানোর তো কোনো সংসদীয় কোনো ধরনের আইন কানুন নেই, তাহলে উনি কেন এইটা করে তৃণমূল কংগ্রেসকে বিপদে ফেললেন? আমি তো মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূল কংগ্রেসের বিষ বাষ্প কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে। মমতা ব্যানার্জি অক্সিজেন ছিলেন, খোলা হাওয়া ছিলেন, সবাই মমতা ব্যানার্জির ডাকে এসেছিল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সব কিছুই, তৃণমূল কংগ্রেস মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটা করে উঠতে চাইছেন, মানে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাপিয়ে যেতে চাইছেন, এবং সেই জায়গা থেকে বিক্ষোভ এমন জায়গায় হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ মেনে নিতে পারছেন না। আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, তিনি একটা দলের সাধারণ সম্পাদক, কিন্তু সাধারণ সম্পাদকের চিঠি, সই করা চিঠি কখনোই পরিষদীয় দলনেতা কে হবে সেই ব্যাপারে কিন্তু কোনো কমিউনিকেশন বিধানসভায় হতে পারে না। এই জায়গায় প্রথম গাফিলতি, এবং সেই গাফিলতির আজকে বড় খেসারত তৃণমূল কংগ্রেস দলকে দিতে হলো। আমি বলছি যে এত বড় পরাজয়, এত বড় অসুবিধায় তৃণমূল কংগ্রেসকে ফেলেছে, তারপরেও ভারতের জাতীয় কংগ্রেস 2019-এ যখন ফলাফলে ভরাডুবি হলো লোকসভা নির্বাচনে, রাহুল গান্ধী অবধি স্বেচ্ছায় দলীয় পদ, সাংগঠনিক পদ ছেড়ে দিয়েছিলেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবারও মনে হচ্ছে না যে দায়িত্ব নিয়ে, পরাজয়ের দায়িত্ব নিয়ে আমি পদটা ছেড়ে দিই? এটা মনে হচ্ছে না? বারে বারে তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলছে। যেদিন থেকে তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় পদার্পণ, যুবার সময় থেকে প্রত্যেকটা মানে পদক্ষেপে তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজকে এই যে সই জালের ঘটনা, সেটা আজকে যারা যারা সই করেছেন বা যাদের যাদের সই জাল হয়েছে বলে বলা হচ্ছে, তারা প্রত্যেকে বলেছেন যে আমাদের সই জাল হয়েছে, এবং তারা সেটা মেনে নিতে পারেনি, তারা বিক্ষুব্ধ হয়ে বাইরে চলে গেছে। এবং সেইখানেও তারপরেও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দায়িত্ব নিচ্ছেন না, যে না এটা তিনি ভুল করেছেন, এই দায়িত্বটা কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। আসলে হেরে যাওয়ার যে জায়গা, সেই জ্বালাটা এতটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে যে তিনি কখনোই মেনে নিতে পারবেন না যে তিনি হচ্ছেন কি একটা হেরে যাওয়া দলের সৈনিক। তিনি সবসময় সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কি কাজ? দায়িত্ব নেওয়া। দায়িত্ব তিনি নিতে পারেন না, দায়িত্ব নিয়ে দলকে ডোবাচ্ছেন, সই জাল করাচ্ছেন। একদম এই জায়গা থেকে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সরব হয়েছেন, এবং তিনি বলছেন আজকে তৃণমূলের যে অবস্থা তার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম দিয়েছেন। তিনি বলছেন যে রক্তের সম্পর্ক আগে না 40 বছরের আনুগত্য আগে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিতে হবে। দেখুন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথম নোটিশ ধরিয়েছিল সিআইডির তদন্তকারী আধিকারিকরা, একেবারে সেই দিনটা টানটান উত্তেজনা। তারপর তিনি সোনারপুরে গেলেন, সোনারপুরে তার সঙ্গে যে ঘটনা ঘটলো, একেবারে বিক্ষোভ দেখানো হলো, সেই সোনারপুর কাণ্ডের ঘটনা উল্লেখ করে তিনি প্রথম হাজিরা এড়িয়ে গেলেন। তারপরে আমরা কি দেখতে পেলাম, তাকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেই বৈঠকে তিনি হাজির হলেন। এরপর তিনি বলছেন যে তিনি দিল্লিতে রয়েছেন, তিনি হাজিরা দিতে পারবেন না। তারপর যে ছবি দেখা গেল শীর্ষেন্দুদা, যে যখন হাইকোর্ট একেবারে ডেডলাইন বেঁধে দিলেন, তখন গিয়ে তিনি হাজিরা দিচ্ছেন, বাধ্য হয়ে তিনি হাজিরা দিলেন। সিআইডি 3 বার নোটিশ দিল, পালিয়ে কেন বেরালেন? যদি স্বচ্ছতা থাকতো প্রক্রিয়ার মধ্যে, তাহলে তো তিনি তদন্তের মুখোমুখি হতে পারতেন। ইংল্যান্ডের প্রখ্যাত আইন বিশারদ লর্ড ডেনিং একটা কথা বলেছিলেন, তুমি যত ঊর্ধ্বেই হও না কেন, আইনের ঊর্ধ্বে নও। সাধারণ মানুষের প্রতিটা আস্থা যাতে আদালতের প্রতি থাকে, সেই কথা মনে করিয়ে দিয়ে আজকে বিচারপতি কৌশিক চন্দ্র রায়ের আজকের এই রায়। তিনি শুনানির প্রথমেই বলেছেন যে হাজিরা দিচ্ছেন না কেন, বারবার হাজিরা দেওয়ার সমন বারবার এরকম করে এড়িয়ে দেওয়া যায় না। কবে দেবেন হাজিরা?
10 মিনিটের মধ্যে জানাতে হবে। আজকে আদালতে এই কথাটা বিচারপতি কৌশিক চন্দ্র বলেন, তখন উনি বলেন যে আজকে সন্ধ্যা 6টার ভেতর হাজিরা দিতে হবে, না হলে রক্ষা কবচ দেওয়া যাবে না। আর যে কথাটা বিচারপতি আজকে বারবার বলেছেন যে তদন্তে সহযোগিতা করতে হবে, মামলার যে কোনো তদন্তের নথি সিআইডির যে সিট গঠন হয়েছে তাদের নেওয়া যাবে। আর একটা কথা বারবার বলেছেন যে মামলার স্বার্থে প্রয়োজনীয় নথি যেমন বাজেয়াপ্ত করা যাবে তেমনি জিজ্ঞাসাবাদও করা যাবে। বারবার এই কথাটা কিন্তু বিচারপতি বলে গেছেন। আজকে দিনের পর দিন চুরি করতে করতে স্বভাব হয়ে দাঁড়িয়ে গেছে। 80 জন তো এমএলএ জিতেছিলেন, কি দরকার ছিল সই চুরি করার? আজকে কোনো ব্যক্তি ক্যাপিটাল লেটারে সই করেন? কোনোদিন করেন না। আজকে সই চুরি যে করছেন, যে উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি সই চুরি করা হয় কারুর কিংবা নথিপত্রে, সেই সই করে দেওয়া হয়, তাহলে আগের আইপিসির 464 এবং এখন বিএনএসের 335 নম্বর ধারা জালিয়াতি করা হয়। এটা জালিয়াতি করেছেন আপনি। আরে একটা রাজপুত্র, সেনাপতি, সেকেন্ড ম্যান, চুরির স্বভাব যায়নি। আজকে সেই শাস্তি হয় 2 বছর থেকে 7 বছরের, 336-এর বিএনএসের 2। এগুলো কি করছেন? আর যেভাবে নিয়ে যাচ্ছেন মনে হচ্ছে যেন কাকে নিয়ে যাচ্ছেন। কে উনি? এমপি। এই মুহূর্তে ভবানী ভবনে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং পরবর্তীতে অবশ্যই আমরা আপডেটের দিকে নজর রাখবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।